দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনের শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে অভিযোগ তারেক রহমানের। যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করার নির্দেশ। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি যতই উস্কানি দিক ঝগড়ায় জড়াবে না জামায়াত, বললেন নায়েবে আমির। সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় বসার আহ্বান। যতই উস্কানি দেয় জামাত ইসলাম বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না। শাপলার দাবি ছেড়ে কলি নিয়েই ভোটে যাওয়ার ঘোষণা এনসিপির। চলতি মাসেই চূড়ান্ত হবে ৩০০ আসনের প্রার্থী। বিএনপি জামাতের সমালোচনা। একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাগুলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। আওয়ামী লীগ আমলে অকল্পনীয় দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে, বলেছে চুক্তি পর্যালোচনা কমিটি। উৎপাদনের তুলনায় বিল পরিশোধ করা হয়েছে 11 গুণের বেশি। পর্যালোচনা হবে অসম চুক্তি। আমাদের দেশে পাওয়ারের দাম, বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগীদের চাইতে 25% বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে। বিদ্যুৎ জ্বালানি সংকটে তীব্র হয়েছে পোশাক খাতের সমস্যা, বলছেন ব্যবসায়ীরা। বিএনপি ক্ষমতায় এলে শিল্প খাতে কমিয়ে আনা হবে সরকারের নিয়ন্ত্রণ, জানালেন আমির খুসরু। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, একের পর এক শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথে সংকট তৈরি করা হচ্ছে। নেতাকর্মীদের বলেন, মনোনয়ন যে পাবে তার পক্ষেই কাজ করতে হবে সবাইকে। প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে। প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন করা হয়। গুলশানে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসীদের ভোটের অধিকার প্রয়োগে সুযোগ চালু করার জন্য আমি নির্বাচন কমিশনকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাই। এ সময় তারেক রহমান অভিযোগ করেন, সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে। সংকটে ফেলা হচ্ছে গণতন্ত্রে উত্তরণের পথকে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। বিএনপির মনোনয়ন থেকে যারা বঞ্চিত হবেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলের সিদ্ধান্তকে মেনে নিতে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক করেন নেতাকর্মীদের। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে। এ সময় দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের কাজ করতে তাগিদ দেন তারেক রহমান। একটি রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাদেরও দায়িত্ব আছে নারীদের জন্য নিরাপদ সমাজ গঠনে আমাদের যে কোনো অবস্থান ভূমিকা রাখা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব দলের নেতাকর্মীদেরকে সাইবার দুনিয়ায় সক্রিয় হতে তাগিদ দেন। আমাদের টুইটারে সাধারণত কোনো বক্তব্য দেয়, আমরা যারা আছি এই তারিখে দেখলাম, আমরা কম সংখ্যক লোক সেটাকে লাইক দিই বা কমেন্ট দিই। এটা খুব জরুরি। উনার বক্তব্যটাকে সাপোর্ট করে ওনাটাকে এগিয়ে দেওয়া, এটা কিন্তু আপনার খুব বেশি জরুরি আজকালকার সাইবার ওয়ার্ল্ডের যুগে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।
7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, এখন একরকম অনিশ্চিত সময় পার করছে দেশবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। পরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, জেলা উপজেলা পর্যায়ে র্যালি, অঙ্গ সংগঠনের আলোচনা সভা, ডকুমেন্টারি, ভিডিও চিত্র, পোস্টার এবং ক্রয়পত্র প্রকাশ সহ নানা কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিবসটি উপলক্ষে 7 নভেম্বর সকাল 10টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতিহা পাঠ করবেন। উস্কানি না দিয়ে দেশ ও জাতির স্বার্থে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপিকে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল ফাতাহ মিলনায়তনে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে জামায়াত কোন কোন পয়েন্টে মিথ্যাচার করেছে বিএনপি মহাসচিবের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন তিনি। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। এতে একাই কথা বলেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে। তিনি অভিযোগ করেন, সংস্কারের ব্যাপারে শুরু থেকেই বিএনপি কম আগ্রহ দেখিয়েছে। নিজ ইচ্ছায় জুলাই সনদে সই করে এখন জামায়াতকে নিয়ে নানা মন্তব্য করছে দলটি। আমরা বুঝেছিল যেহেতু সিগনেচার করেছি, আমরা দ্বিমত পোষণ করার কথা কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের। তো ওনারা হয়তো সিগনেচার আগে ঠিকমতো বুঝে শুনে করে নাই হয়তো বা, তো পরে যখন বুঝতে আসছে ওনাদের দৃষ্টিতে তখন ওনারা বিরোধিতা করছে, তো করেন। কিন্তু আমরা বিশ্বের সাথে দেখলাম যে ওনারা সংস্কারের বিরোধিতার সাথে সাথে জামায়াতে ইসলামীকে টার্গেট করে বিরোধিতা করা শুরু করে। জামায়াতে ইসলামী মিথ্যাচার করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্য ও জামায়াতকে নিষিদ্ধ করা নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের প্রতিবাদ জানান ডাক্তার তাহের। বলেন, জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি 1991 সালে সরকার গঠন করতে পারত না। একই সাথে জামায়াতের মিথ্যাচার নিয়ে ব্যাখ্যা দিতে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিবকে। আমাদের তো সিনিয়র 11 জন নেতাকে হত্যা করছে আওয়ামী লীগ, কিন্তু বিএনপির এমন কোনো সিনিয়র নেতাকে ফাঁসি দিচ্ছে? তাহলে ফাঁসিটা খাইছি আমরা, প্রফিটটার ফ্রুটসটা নিছে বিএনপি। একটু লজ্জা থাকা উচিত না যে মানুষ তো দেখতেছে যে এরা কিন্তু আগে একসাথে খাইছে, একটু উপর উল্টো পাল্টা কথা বলছে। বিএনপি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দিচ্ছে। তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের পোস্টে তাহলে কোনো ডিফারেন্স থাকছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যেমন শিবির 80% ভোট পেয়েছে, তেমনি গণভোটেও 80% ভোট জামায়াতের পক্ষে আসবে বলেও দাবি করেন ডাক্তার তাহের। বলেন, এই ভয়ে বিএনপি গণভোটে যেতে চাচ্ছে না। এই ইস্যুতে বিএনপিকে সরাসরি আলোচনার দাওয়াত দেন তিনি। বিএনপি যতই উস্কানি দেয়, জামায়াতে ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামায়াতে ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই চার্টারের জন্য যে গণভোটের যে গণভোট, জাতীয় নির্বাচন এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং এটার বাস্তবায়নের জন্য যে ইম্পিউনিটি দেওয়া হচ্ছে সেটি, যেগুলো নিয়ে আসলে সমস্যা, আপনার সব ইস্যু নিয়ে আমরা বসি। সবশেষে ঐক্যমত্য কমিশন ও প্রধান উপদেষ্টাকে দেশের মানুষের পক্ষে শতভাগ সঠিকভাবে সিদ্ধান্ত নিতে অনুরোধ জানান মোহাম্মদ তাহের। রাজনীতির খেলা আছে, কিন্তু বেশি খেলাটা রাজনীতিকে ঝুঁকিপূর্ণ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ফুল না পেলেও প্রতীক হিসেবে শাপলা কলি আদায় করে নিয়েছে এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির দাবি, শাপলা কলি নিয়েই আগামী নির্বাচনে বড় দলগুলোর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য গণভোট ইস্যুতে বিএনপি জামায়াতের দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানান তিনি। এদিকে ইসির সিনিয়র সচিব বলেছেন, আগামী 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ সময় আরপিও সংশোধন ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়েছে ইসি।
শাপলা প্রতীক নিয়ে প্রায় 4 মাস এনসিপির সঙ্গে টানাপোড়েন চলছিল ইসির। এই নিয়ে আলাপ আলোচনা থেকে শুরু করে কথার লড়াই কম হয়নি। এর মাঝে হঠাৎ করেই শাপলা কলি সহ 20টি প্রতীক যুক্ত করে ইসি। তালিকা থেকে বাদ দেওয়া হয় কলা ও খাট সহ আগের 16টি প্রতীক। বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশের পরপরই বিভিন্ন মহল থেকে বলা হয়, এনসিপির সাথে দ্বন্দ্ব নিরসনে মাঝামাঝি পন্থা হিসেবে শাপলার বদলে শাপলা কলিকে তালিকায় আনা হয়েছে। যদিও সেদিনই এনসিপির একাধিক নেতা বলেন তারা শাপলাই চান। কিন্তু সাপ্তাহিক ছুটি শেষে প্রথম কর্মদিবসে ইসিতে যায় এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। সিইসির সাথে বৈঠকের পর তারা গণমাধ্যমকে জানান শাপলাকলিতে আপত্তি নেই, তবে এই বিষয়ে স্বেচ্ছাচারী আচরণ করেছে ইসি। তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো, আমরা ইলেকশন ফেজে ঢুকবো না। তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। পাটোয়ারি জানান আপাতত জোটের চিন্তা করছে না এনসিপি। বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গণভোট নিয়ে বিএনপি জামায়াত দ্বন্দ্বের অবসান হওয়া প্রয়োজন। গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত হলো মুখোমুখি অবস্থানে রয়েছে। তো আমরা 2 দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য 2 দলকে আহ্বান জানাবো, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই ধরনের গণভোটের সময়টা নিয়ে কুতর্ক থেকে আপনারা নিজেদেরকে এড়িয়ে চলুন। পরে কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরেন ইসি সচিব। জানান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 18 নভেম্বর। 31 অক্টোবর 2025 তারিখে যাদের বয়স 18 হয়েছে এবং যারা নিবন্ধন নিয়েছেন তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত। বর্তমানে বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা এটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। উপদেষ্টা পরিষদে অনুমোদন পাওয়া আরপিওর খসড়া আবারও সংশোধন হচ্ছে কিনা এমন প্রশ্ন ইসি সচিব বলেন এটি অন্তর্বর্তী সরকারের এখতিয়ার। বিষয়টা হচ্ছে সরকারের কাছে, আইন মন্ত্রণালয়ের কাছে এটা আছে, আইন মন্ত্রণালয়ের উত্তরটা দিতে পারবে, আমাদের কাছে করণীয় কিছু নাই। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশে স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার। এ মাসেই 300 আসনে প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, একদল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে। তবে এনসিপি মনে করে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে। এ সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। রাজধানীর রূপায়ণ টাওয়ারের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সংবাদ সম্মেলন। গণভোট, নির্বাচনী জোট, বিচার, সংস্কার সহ বেশ কিছু প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। গণপরিষদ গঠন করতে পারতাম এবং গণভোট ইস্যুতে এনসিপি বলছে এ সিদ্ধান্ত কমিশন আর সরকারের। তবে নাহিদের অভিযোগ, এটিকে ইস্যু করে দ্বন্দ্বে জড়িয়েছে প্রধান 2টি রাজনৈতিক দল। তিনি বলেন এক দল নির্বাচন পেছাতে চায়, আরেক দল সংস্কার। যে গণভোট আগে হবে না পরে হবে, নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে, এইটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে। এটা মূলত জামায়াতে ইসলাম তারা নিয়ে আসছে। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই, তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। বরং এই ইস্যুতে আসলে বিরোধিতা বা তর্কের জায়গা নেই, বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত, তাদের ক্যাপাসিটি কতটুকু আছে। কোন দলের সাথে জোট বাঁধতে পারে এনসিপি? উত্তরে নাহিদ ইসলাম জানান, যারা সংস্কারের পক্ষে নয় তাদের সাথে জোটও সম্ভব নয়। এককভাবে 300 আসনে প্রার্থী চূড়ান্তের সিদ্ধান্ত জানান তিনি। নাহিদ ইসলাম জানান, দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতেই নির্বাচন দরকার। আমরা নির্বাচন এবং সংস্কারকে দুটি সেপারেট কার্যক্রম হিসেবে দেখতেছি। তবে এই জায়গায় ঐক্যের জায়গাটা হচ্ছে, যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। আমরা আমাদের মতো প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য,
ফলে আমরা ফেব্রুয়ারিকে ধরে আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিব। এবং জুলাই সনদ ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, তাদের চাওয়া প্রধান উপদেষ্টাই আদেশ জারি করবেন। জুলাই সনদ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না, বরং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে। এটি 270 দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছে, মন্তব্য এনসিপি আহ্বায়কের। দলগুলো যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোনো একটা বাধ্যবাধকতা চাপিয়ে দিলে, তার মানে একটা বোঝা যাচ্ছে যে মোটিভ, যে হয়তো অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, হয়তো সংসদে গিয়েও একটা ষড়যন্ত্র থাকতে পারে সংস্কার থেকে বের হয়ে আসা, না হলে তো এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু না। সবাই লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অকল্পনীয় দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে এ সংক্রান্ত চুক্তি পর্যালোচনা গঠিত জাতীয় কমিটি। মন্ত্রণালয়ে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার সময় কমিটির চেয়ারম্যান ও সদস্যরা বলেন, বিদ্যুৎ উৎপাদন 4.4 হলেও পরিশোধ করা হয়েছে এর তুলনায় 11 গুণের বেশি। সব মিলিয়ে এখন পর্যন্ত বিল দেওয়া হয়েছে $7.8 বিলিয়ন। দুর্নীতির কারণেই আশপাশের দেশের চেয়ে বাংলাদেশে বিদ্যুতের দাম 25 ভাগ বেশি। উপদেষ্টা বলেন, আদানি সহ যেসব কোম্পানির সাথে অসম চুক্তি হয়েছে তা বাতিলের দিকটি বিবেচনা করা হবে ক্ষতিপূরণের শর্ত ও আইনি দিক খতিয়ে দেখে। বিদ্যুৎ ঘাটতির কথা বলে আওয়ামী লীগ সরকার করেছিল বিতর্কিত দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন। এর আওতায় ভারতের আদানি সহ যেসব কোম্পানির সাথে চুক্তি হয়েছে, শেখ হাসিনার আমলে এ নিয়ে সমালোচনা উঠেছিল শুরু থেকেই। সরকার পতনের পর এসব চুক্তির নামে দুর্নীতি অনিয়মের তথ্য পর্যালোচনায় গঠন করা হয় জাতীয় কমিটি। রোববার কমিটি অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে মন্ত্রণালয়ে। আমরা কি পেলাম? আমরা পেলাম ম্যাসিভ করাপশন, কলিউশন, ফ্রড, irregularities and illegalities. গোপনীয়তার স্বার্থে এখনই অন্তর্বর্তী রিপোর্টের পুরোটা প্রকাশ করতে চায় না কমিটি। তবে ব্রিফিংয়ে দুর্নীতির কিছু নমুনা তুলে ধরেছেন সদস্যরা। 11তে $638 মিলিয়ন পে করেছিলাম টোটাল বিদ্যুতের জন্য। অর্থ বছর 24-এ এসে ওটা $7.8 বিলিয়ন বেড়ে গেছে। ইলেকট্রিসিটি উৎপাদন যেমন 4.4 গুণ বেড়েছে অর্থ বছর 11 থেকে অর্থ বছর 24 পর্যন্ত। পেমেন্ট বেড়েছে 11.1 গুণ। মানে এই যে ডিফারেন্সটা, এটা যদি আপনি রিকনসাইল করতে চান, এটা কোনো টেকনিক্যাল ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেইন করা সম্ভব না। আমাদের দেশে পাওয়ারের দাম, বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগীদের চাইতে 25% বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে, এবং এই সাবসিডিগুলো সরাই ফেললে এটা হয়তো 40% বেশি হয়ে যাবে। জাতীয় কমিটির সদস্যরা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী, আমলারা জড়িত ছিল। যেখানে ইন্টারভেনশন করা হয়েছে, উপর থেকে হুকুম আসছে প্রশাসনের উপরে এটা করো, প্রশাসনও সবসময় যে একেবারে নির্দোষ ছিল তাও না, সেটারও প্রমাণ পাওয়া গেছে। আইপিপি, ব্যুরোক্রেসি, সব পলিটিক্যাল উচ্চ পদে যারা ছিলেন সব মিলেই একটা পলিউশনের মাধ্যমে এই যে হিসাবের গরমিলটা সেটা ঘটেছে। ব্যাপক দুর্নীতি ও অনিয়মের কারণে কি বাতিল হচ্ছে আদানি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অস্বচ্ছ চুক্তি? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চুক্তির শর্ত ও ক্ষতিপূরণ বিবেচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত। চুক্তির শর্ত অনুযায়ী আপনাকে বাতিল করতে হবে। তো ওই জন্য আমরা ন্যাশনাল কমিটির সঙ্গে আমরা কাজ করতেছি। চুক্তি অনুযায়ী বাতিল করার কোনো কারণ আছে তাহলে আমরা এটা করতে দ্বিধা করব না। মনে করলাম যে এটা বাতিল করার যথেষ্ট গ্রাউন্ড আছে, ওরা আন্তর্জাতিক আদালতে মামলা করে বলবে অন্যায্যভাবে আমাদের চুক্তি বাতিল করার ফলে আমরা $3 বিলিয়ন ক্ষতিপূরণ চাচ্ছি। ওই মামলাতে যদি আমরা হেরে যাই, $3 বিলিয়ন ক্ষতিপূরণ, কোনো $8 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে পারে। জাতীয় কমিটি আগামী জানুয়ারিতে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে। রিপোর্ট অফ দ্য ন্যাশনাল রিভিউ কমিটি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সড়ক, রেল, বিমান ও নৌপথের সমন্বয়ে পরিবেশসম্মত ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।
ডক্টর ইউনূস বলেন, দেশের যোগাযোগ কাঠামোকে দ্রুত শৃঙ্খলায় না আনতে পারলে তা অর্থনীতির জন্য গলার ফাঁস হয়ে দাঁড়াতে পারে। প্রধান উপদেষ্টা প্রকৃতি ও নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, উন্নয়ন কার্যক্রমে পরিবেশের কোনো ক্ষতি করা যাবে না। বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ সারা দেশের সড়ক, রেল ও নৌপথের সমন্বিত ব্যবহার নিশ্চিত করতে একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে। আর্থিক খাত ভেঙে পড়েছে, ব্যাংক খাতের অবস্থাও শোচনীয়, পুঁজিবাজার বলে কিছুই নেই। এমন অবস্থায় বিএনপি সরকার ক্ষমতায় এলে শিল্প খাত থেকে কমিয়ে আনা হবে সরকারের নিয়ন্ত্রণ, এমন মন্তব্য করেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এলডিসি উত্তরণ এখন সম্ভব নয়। মুক্তবাজার অর্থনীতির দিকে আবারও ঝুঁকবে বিএনপি। উদ্যোক্তারা বলেন, পোশাক খাতের সংকট সুরাহায় সরকারের নজর দেয়া দরকার। তীব্র হচ্ছে পোশাক খাতের সংকট, ব্যাহত হচ্ছে উৎপাদন, অভ্যন্তরীণ ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকাই এখন কঠিন। রবিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর উদ্যোগে তৈরি পোশাক খাতের সংকট ও পুনরুদ্ধার নিয়ে আলোচনায় উঠে আসে সার্বিক দিক। বলা হয়, বিদ্যুৎ জ্বালানি সংকট তীব্র হয়েছে, ঠিক সময়ে পণ্য রপ্তানি করা যাচ্ছে না, শ্রম আইন এখন মাথা ব্যথার কারণ। যে গত 3 মাসে 6% ডিক্লাইনিং এবং যে সবচেয়ে বিজি সিজন ইজ আপন আস, স্প্রিং সামার, এটা তো আমাদের অর্ডার ইজ ভেরি লেস। আমাদের সিকিউরিটি, আমাদের কিন্তু কোনো এই ইন্ডাস্ট্রি কিন্তু আমরা সিকিউরিটি বলতে পারছি না। যেটা সবচেয়ে বড় দামি জিনিস আমরা হারাচ্ছি সেটা হচ্ছে রেপুটেশন। উদ্যোক্তারা জানান, বিমানবন্দরের কার্গো ভেসেলের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পোশাক খাতের বড় অঙ্কের পণ্য। তবে সরকারের তরফ থেকে সহায়তা দেওয়া হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনও দাবি করেন কেউ কেউ। আমরা সবাই প্রতিনিয়ত মরে যাচ্ছি, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, মানুষ চাকরিচ্যুত হচ্ছে, আর আপনি চোখ বন্ধ করে বসে আছেন। আমরা যথেষ্ট দেখে ফেলাইছি। আপনারা ভাই নির্বাচন দিয়ে আমাদেরকে অবমুক্তি দেন, আমরা একটু ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। আমাদের কিছু স্যাম্পল এসছে যেটা ডেভেলপমেন্টের জন্য, এখন কিন্তু ওই স্যাম্পলগুলো পুড়ে গেছে। তার মানে নেক্সট সিজনের যে বিজনেস সেটা কিন্তু এখন কিছুটা হলেও আপনার ডিলেড অবস্থায় চলে যাচ্ছে বা অর্ডার না হওয়ার অবস্থায় চলে যাচ্ছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির সব দিকে এখন নড়বড়ে, শেষ হয়ে গেছে ব্যাংক খাত ও পুঁজিবাজার। কয়েকটি ব্যাংক একীভূত করে এই সংকটের সুরাহা হবে না। একসাথে আপনাকে পোর্ট টার্নারাউন্ড কমাতে হবে, ইন্টারেস্ট রেট কমাতে হবে, ডিরেগুলেশন করতে হবে। এভরিথিং হ্যাজ টু বি ডান ইন ওয়ান গো। আমি যেটা বলছি ডিরেগুলেশন বলছি না, আই এম সেইং সিরিয়াস ডিরেগুলেশন। ইটস গোইং টু বি পেইনফুল ডিসিশন, বাট উই হ্যাভ ডিসাইডেড। মুক্তবাজার অর্থনীতিতে আবারও ফিরবে বিএনপি। জানান, শিল্প খাত থেকে সরকারের নিয়ন্ত্রণ কমিয়ে আনা হবে। গ্র্যাজুয়েশনে যেতে হলে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরের অবস্থাটা আপনি অনুধাবন করেছেন। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর কোথায় আছে? ব্যাংকের টাকা আছে? এখনো তো এলসি করার জন্য, কনফার্মেশনের জন্য বিরাট সমস্যা। নির্বাচিত সরকার ছাড়া 14-15 মাস চলতেছে, আমরা এখনো গণতন্ত্র উত্তর হয় নাই। কিন্তু বাংলাদেশ, আপনি কি প্রত্যাশা করতে পারবেন? বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক অবস্থায় ফিরলে বাড়বে বিনিয়োগ, কারণ জনগণের কাছে দায়বদ্ধ নির্বাচিত সরকার। বিএনপি যতবারই ক্ষমতা এসেছি, ব্যবসায়ীদের অন্তত ফিল গুড ফ্যাক্টরটা দিতে পেরেছি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরের ভাঙায় জমি জমার বিরোধকে কেন্দ্র করে গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 60 জন। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। এর মধ্যেই থেমে থেমে চলে সংঘর্ষ। মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। গোষ্ঠীগত এই দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। জমিনে বিবাদে ব্যক্তিদ্বন্দ্ব রূপ নিয়েছে গোষ্ঠী বিবাদে, তারপর রণক্ষেত্র। রীতিমতো রণসজ্জায় সজ্জিত হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামে চলে দুই পক্ষের মারামারি। রোববার বিকেল থেকে দফায় দফায় চলে সংঘর্ষ। শিশু থেকে বৃদ্ধ কিংবা নারী সবার অংশগ্রহণে এলাকাটি হয়ে ওঠে যুদ্ধের ময়দান।
ঘটনার সূত্রপাত গোপীনাথপুরের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার দুইজনের জমির বিবাদের সূত্রে। ক্রমেই তা ঝগড়া এবং অবশেষে রূপ নেয় সংঘর্ষে। আশেপাশের 4 গ্রামের মানুষ জড়িয়ে পড়ে সংঘাতে। গোপীনাথপুরের উত্তরপাড়ার সাইমন মাতুব্বরের পক্ষে মাঠে নামে ছোট হামিরদি গ্রামে থাকা তার অনুসারীরা, আর দক্ষিণপাড়ার কুদ্দুস মাতুব্বরের পক্ষে লড়াই করে বাইশখালী ও হোগলাকান্দি গ্রামে থাকা তার সমর্থক গোষ্ঠী। শুক্রবার দিন আজকে খালি সবার কথা খালি ছিল কাটার পরে কাজে চলতেছে ঠিক আছে 3 ঘন্টা ওভার এই পাশে ইট মারার পরে আবার শুরু হয়ে যায়। এই সংঘর্ষ থামাতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় পুলিশকে। 4.5 ঘন্টা পর অন্ধকার নেমে এলে নিজেরাই থামিয়ে দেয় সংঘর্ষ। ততক্ষণে আহত অন্তত 60 জন। গুরুতর আহতদের নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এবং সাইমন এই দুইটা দল 2 থেকে 3 ঘন্টা ধরে কাজে চলতেছে। আহত হয়েছে, তাদের হসপিটালে যাতায়াত সমস্যা নাই যাইতেছে। দুর্গম অঞ্চল হওয়ায় শুরুতেই সংঘর্ষ থামানো যায়নি দাবি পুলিশের। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটেছে। আমরা হাসপাতালে দেখেছি 7-8 জন আহত আছে। এখনো পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ আমরা পাইনি। অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এই 4 গ্রামের মানুষের মধ্যে। শরীফ ফারুকি, যমুনা নিউজ। অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের প্রক্রিয়া সোমবারের মধ্যে শুরুর আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর এই আশ্বাস দেওয়া হয় তাদের। এতে পুরোপুরি সন্তুষ্ট না হলে আগামীকালের পূর্ব নির্ধারিত লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেছেন মাদ্রাসা শিক্ষকরা। প্রায় 3 সপ্তাহ ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইবতেদায়ী শিক্ষকরা। তাদের মূল দাবি জাতীয়করণ। শিক্ষকরা বলছেন দীর্ঘদিন ধরে মাদ্রাসাগুলোতে শিক্ষা প্রসারে তারা ভূমিকা রাখলেও এখনও প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ না হওয়ায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগে শিক্ষকদের অবস্থানের কারণে প্রেস ক্লাবের সামনে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। জুলাই আন্দোলন দমনের পরিকল্পনা, হত্যা এবং নির্দেশ সহ মানবতা বিরোধী অপরাধের 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে 30 নভেম্বর, আর হানিফের মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় 25 নভেম্বর। ট্রাইব্যুনালে নিজেকে নির্দোষ দাবি করেন ইনু। বলেন রাজনৈতিক আক্রোশের শিকার তিনি। আমার কথা হচ্ছে যে কারফিউটা এমন হবে যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করবে। আন্দোলন যখন তুঙ্গে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে চারদিকে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর দমন নিপীড়ন, ঠিক তখন শেখ হাসিনাকে ফোন করে শিবিরের নেতাকর্মীদের তালিকা করে গ্রেফতার সহ আন্দোলন দমনের নানা পরামর্শ দেন আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। হ্যাঁ, জঙ্গি হামলা হয়েছে, আপনি সন্ত্রাসী জঙ্গি এই কার্ডটা খেলবো আমরা এখন। জুলাই আন্দোলন দমনে পরামর্শ, পরিকল্পনা এবং নির্দেশের 8টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয় হাসানুল হক ইনুর বিরুদ্ধে। বুধবার এসব অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধেও বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ড্রোন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা, বোম্বিং করা, এইভাবে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা, সেগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে তার আলোচনা হয়েছে। তিনি তার সম্মতি জানিয়েছেন, পরামর্শ দিয়েছেন। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠনের শুনানির সময় এজলাসে উপস্থিত ছিলেন হাসানুল হক ইনু। নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার দাবি করে ন্যায় বিচার চান তিনি। উনি বলছেন বর্তমান সরকারের ঘোষিত নীতি, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে, উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। যদি উনি মনে করেন যে তিনি নির্দোষ হলে মামলাটি বিচারে যাবে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মামলায় 13তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল 1-এ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায়ের মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট শুরু হয় বলে আপিল বিভাগকে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে রোববার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে 6ষ্ঠ দিনের শুনানি শুরু হয়। এদিন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন আইনি যুক্তি তুলে ধরেন। বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে না এলে দেশে আবারও একনায়কতন্ত্র চালু হবে। এর আগে জামায়াত ও সুজনের পক্ষের আইনজীবীরা শুনানি করেন। প্রধান বিচারপতির যদি জাজমেন্টটা যদি রিভিউ করা না হয় তাহলে পজিশনটা কি দাঁড়াবে, সেই কথাটি আমাদের রুহুল কুদ্দুস কাজল বলেছে, আমরাও বলেছি যে সেই জন্যই আজকে আপনারা 3টা গ্রাউন্ড নিয়েছেন এবং সেই 3টা গ্রাউন্ড আমরা সাবস্টেন্সিয়েট করব বাই এ রিভিউ। বাংলাদেশে যখন তথ্য ঝুঁকি বাড়ছে, সেখানে ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি একেবারেই নগণ্য। দেশে প্রাতিষ্ঠানিক ফ্যাক্ট চেকারের সংখ্যা হাতে গোনা কয়েকজন। ডিজিটাল অধিকার ও তথ্য গবেষণা প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের গবেষণায় বলা হয়েছে, এআই ও বাণিজ্যিক কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যবহারের মাধ্যমে আসন্ন নির্বাচনে জনমত প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণায় ব্যানার ফেস্টুনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তারও সহযোগিতা নিচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজধানীর গুলশানে ডিজিটাল অধিকার ও তথ্য গবেষণা প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের এক গবেষণায় উঠে আসে, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যবহার করে নির্বাচন ঘিরে তথ্য ঝুঁকির ভয়াবহ তথ্য নবীন সাংবাদিকতা এসছে। এআই ও বাণিজ্যিক কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে নির্বাচন নিয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা চালানো হতে পারে বলেও উঠে আসে গবেষণায়। ভুয়া তথ্য কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার হাতিয়ারই নয়, বিকৃত মন গড়া ভিডিও বানিয়ে ভয়ভীতি, হয়রানি ও ভোটার দমনে ব্যবহার হতে পারে বলেও গবেষণায় শঙ্কা প্রকাশ করা হয়। সবকিছু মিলিয়ে যে এখন একটা বিশাল একটা চ্যালেঞ্জের মুখে আসলে আমরা পড়ে গেছি। The election is manipulated because, for example, these sexual minorities are harassed, murdered, and then of course intimidation. আমাদের দর্শক বলি, আমাদের ভিউয়ার বলি, তারা কিন্তু গসিপ শুনতে পছন্দ করে, এটা ট্রু। সো এখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা ভেরি ভেরি টাফ। বাংলাদেশে তথ্য ঝুঁকি বাড়লেও মোকাবেলায় প্রস্তুতি একেবারেই নগণ্য। দেশে প্রাতিষ্ঠানিক ফ্যাক্ট চেকারের সংখ্যা মাত্র 40 থেকে 50 জন। ডিজিটালি রাইটের গবেষণা প্রধান তিতির আব্দুল্লাহ বলেন, নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু বিধিমালা তৈরি করা হচ্ছে, তবে অনলাইন অপব্যবহার রোধে কোনো সুরক্ষা ব্যবস্থা রাখা হয়নি। নির্বাচন কমিশনারও তথ্য ঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত নীতি কাঠামো, দক্ষতা ও সক্ষমতা নেই বলেও উঠে আসে গবেষণায়। এগুলোর ডেফিনেশন আইনে এত দেয়নি। এই যে অধ্যাদেশগুলো আছে বা অর্ডারগুলো আছে সেখানে ক্ল্যারিফাই কোথাও করেনি। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদের আসলে কি কি রেসপন্সিবিলিটি, ওই জায়গাটা ক্ল্যারিফাই না করলে তারা কিন্তু যে কোনোভাবে তারা জানতেও না পারেন যে কিভাবে মনিটর করতে হবে। গণমাধ্যম প্রতিষ্ঠানে ফ্যাক্ট চেকার নেই বললেই চলে। দু এক জায়গায় থাকলেও প্রযুক্তিগত সরঞ্জাম ও পারস্পরিক সমন্বয়ের অভাব রয়েছে। ফলে তথ্য ঝুঁকি এড়াতে ফ্যাক্ট চেকারদের প্রশিক্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ, জবাবদিহিতার আওতায় আনা জরুরি বলে পরামর্শ দেওয়া হয় গবেষণাপত্রে। এগুলোর ডেফিনিশন রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সহিংসতা তাণ্ডবে এখনও উত্তপ্ত সুদানের আল ফাশির শহর জুড়ে নির্বিচার হত্যা, ধর্ষণ আর লুটপাট চালাচ্ছে আরএসএফ বাহিনী। প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। যাত্রাপথেও হামলার শিকার হচ্ছে অনেকেই। মরুভূমিতে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। সংঘাতময় পরিস্থিতিতে জুটছে না খাবার, পানীয়। দারফুরের হারানো এলাকা পুনরুদ্ধারের চেষ্টা করছে সুদানের সেনাবাহিনী। কর্দোফান এলাকায় আরএসএফ এর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে তারা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।